ওরে সিঙ্গু, বাইরে দাঁড়াতে হবে না, ভেতরে চলে আয়। উপস্থিত, চলে এসেছি স্যার। তা সিঙ্গু, বাইরে কয়জন আছে লাইনে? 150 জন হবে স্যার। তাহলে দেখ সিঙ্গু, এই নতুন বছরের জন্য 150 জন অটোমেটিক আজকে চলে এলো। তা 150 জনের মধ্যে তুই হিসাবটা নিয়েছিস কজন চুরিবিদ্যা শিখবে? 0% এই জন্যই আমি তোকে ঘরে ডেকেছি সিঙ্গু। এতক্ষণ আমি পরিসংখ্যা দেখছিলাম যে চুরিবিদ্যা, প্রতারণা, রাজনীতি এর মধ্যে কোনটার বেশি চাহিদা। তা দেখলাম আস্তে আস্তে এই চুরিবিদ্যার চাহিদাটা কমেই আসছে। তাহলে স্যার কি চিন্তা ভাবনা করলেন এই নতুন বছরে? দেখ সিঙ্গু, এই চুরিবিদ্যার যে হিসাবটা আমি এখান থেকে পেয়েছি, তাতে করে নতুন করে কেউ আর চুরিবিদ্যা শিখতে চাইছে না রে সিঙ্গু। তাই চিন্তা করলাম যে এই বছর থেকে চুরিবিদ্যা শেখানোটা আর আমার ইচ্ছা নাই। সুতরাং আমাদের যে প্রোটোকলটা আছে সেখান থেকে ওই চুরিবিদ্যাটা বাদ দিয়ে দেবো, বুঝলি? কারণ মার্কেটে যখন চুরিবিদ্যার কোনো চাহিদাই নাই, সুতরাং এই রিস্ক আর নেবো না। নতুন প্রসপেক্টাস যেটা বের করেছি তার মধ্যে ওই প্রতারণা আর রাজনীতি এই দুটো নিয়েই এবার পড়াশোনাটা স্টার্ট করব ভাবছি। কি সিঙ্গু, ঠিক বললাম? একদম ঠিক। কারণ চুরিবিদ্যার যা অবস্থা, ওই চুরি শিখে ধরা পড়লেই সমস্যা। তাতে একটা পার্সেন্টেজ পুলিশকে আমাদেরকে দিতে হয়, কারণ পুলিশ সঙ্গে সঙ্গে এখানে ফোন করে কেউ ধরা পড়লে। স্যার বলছিলাম কি, ওর সাথে আর একটা জিনিস জুড়ে দিলে হয় না? বল সিঙ্গু, মাথায় কিছু থাকলে বল, নতুন বছরে সেটা ওই প্রসপেক্টাসে জুড়ে দেবো। বলছিলাম কি স্যার, ওই ছিনতাইবাজের প্রশিক্ষণটা যদি এই নতুন করে প্রসপেক্টাসে জুড়ে দেন তাহলে একটু ভালো হয়। সাবাস চিঙ্গু, সাবাস। নে, নতুন প্রসপেক্টাসে ওটাও আমি জুড়ে দিচ্ছি। কারণ যা দিনকাল পড়েছে তাতে সবাই ওই রাজনীতিবিদ হয়ে গেলে মুশকিল। প্রতারণা বাদ দিয়ে ছিনতাইবাজকারীও কিছু দরকার। সেই জন্য ওই প্রসপেক্টাসে ছিনতাইবাজটাও আমি অ্যাড করে দিচ্ছি। নে, এসব কথা এখন থাক। নতুন প্রসপেক্টাসটা আমি কিভাবে সে তৈরি করবো সেটা আমি পরে দেখছি। তুই এখন লোক ডাক দেখি। নতুন বর্ষে নতুন শিক্ষার্থী হওয়ার জন্য যে সকল প্রার্থী বাইরে দাঁড়িয়ে আসো, এক এক করে ভেতরে চলে আসো। ইন্টারভিউ নেওয়ার সময় হয়ে গেছে। আর সঙ্গে ক্যাশ অবশ্যই আনবেন। যে হিসাব বাইরে দেখিয়ে দেওয়া হয়েছে সেই হিসাব করে তোমরা ক্যাশটা আনবেন। তবুও আমি একবার জানিয়ে দিচ্ছি, প্রতারক হওয়ার জন্য লাগবে 50,000 আর রাজনীতিবিদ হওয়ার জন্য লাগবে 1 কোটি। নিন, এবার এক এক করে চলে আসুন। স্যার, ভেতরে আসবো? বাবা রে, কতদিন পর দেখা হলো। আরে বিশুচোর যে, তা কেমন আছো বিশুচোর? আপনার অনুপ্রেরণায় ভালো আছি স্যার। আরে দাঁড়িয়ে আছো কেন বিশুচোর? আরে বসো বসো, ওই চেয়ারটাতে বসো দেখি। তারপর ধান্দা কেমন চলছে? মানে ওই ইনকাম টিনকাম কেমন হচ্ছে এখন চুরি করে? কি বলবো স্যার, আগের মতো আর চুরি করতে পারি না, কারণ মার্কেটটা নষ্ট হয়ে গেছে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা, তারপর ওই নাইট গার্ড ফাট থেকে না খুব মুশকিল হয়ে গেছে। আগের মতো চুরি আর করতে পারি না স্যার। দেখো রাজু চোর, যা দিনকাল পড়েছে চুরি বিদ্যা শিখে আর কোনো লাভ নাই। এখন নতুন দুটো প্রশিক্ষণ আমরা এখানে চালু করেছি। সেই সব বাদ দাও। তোমার ছেলে এখন কিরকম চুরি করছে? এখান থেকে তো 1 বছরের ট্রেনিং নিয়ে গেল। তা চুরি ফুরি ঠিকঠাক করছে তো? কি আর বলবো স্যার, বলতে আর ভালো লাগে না। কেন, ছেলে কি ঠিকঠাক চুরি করছে না নাকি? দেখ, ওর কথা আর কি বলবো স্যার, চুরি চামারিতে কোনো তো মনই নাই। তারপর যত রাজ্যের ভালো ছেলে এপারে ওপারে আছে তাদের সাথেই ঘুরে বেড়াবে। তাতে করে আর কি চুরি করার ইচ্ছাটা থাকে? আপনিই বলুন, পাড়ায় কি কোনো চোর ছেচর নাই? চোর ছেচরের সাথে মিশবে তবে তো কিছু শিখতে পারবে নাকি? শুধু অজুহাত ছাড়া আর কোনো কথাই নাই। চুরির কথা বলতে গেলেই ওই একই কথা বলে যাবে। সিসিটিভি আছে, ক্যামেরা আছে, নাইট গার্ড দেয়, কি করে চুরি করব? আরে এত অজুহাত দিলে হবে? আরে পেটটা তো চালাতে হবে। চুরি যে করে হোক তোমাকে করতেই হবে। ভালো ভালো ছেলের সাথে মিশলে কোনোদিন চুরি করা যায়? নতুন নতুন টেকনিক শিখতে হবে। এখানে প্রশিক্ষণটা তো ওই জন্যই পাঠালাম। তবুও দেখুন, খালি অজুহাত দিয়েই যাবে, অজুহাত দিয়ে। দেখো বিশুচোর, তোমাকে একটা কথা বলছি। তোমার ছেলেটা কিন্তু খুবই ভালো। ও যখন আমার কাছে এসেছিল চুরি বিদ্যা শিখতে, বেশ মোটামুটি ভালোভাবেই শিখে নিয়েছিল। কিন্তু ওর মধ্যে একটা দুর্বলতা আছে, ও একটু ভয় পায়। তা বিশুচোর দা, এর মধ্যে কি আপনার ছেলে মানে ওই পটায় ধরা টরা পড়েছিল? দেখ, ওর কথা কি বলবো, চুরি করতে গেলে খালি ধরাই পড়ে যায়। মানে ধরা পড়ার জন্য মনে হয় ও চুরি করতে যায়। এই কিছুদিন আগে একটা বাইক চুরি করতে গেছিল।
বাইকটা চুরি মোটামুটি করেই ফেলেছিল। দিয়ে হঠাৎ করে ফোন করছে, বাবা বলো তো বাইকটা নিউট্রাল কি করে করবো। আরে তা করতে করতে লোকজন এসে ধরে নিয়ে চলে গেল থানায়। তারপর তো মনে হয় আপনাকে কল করেছিল। হ্যাঁ, সে তো সপ্তাহখানিক আগের কথা। ওই তো উত্তরপাড়া থেকে ফোন এসেছিল, একটা বাইক চুরি কেস, পটায় ধরা পড়েছিল। আবার তো আমাকে সেখানে পয়সা দিতে হলো তার জন্য, সারানোর জন্য। শোনো বিশু চোর, তোমাকে একটা কথা বলছি, এই তোমার ছেলেকে না ওই দিনের বেলায় আর ওই বাইক আর সাইকেল চুরি করতে পাঠিও না তো। তুমি এক কাজ করো, ওই রাতের বেলা ওকে পাঠাও ফাঁকা বাড়িতে চুরি করতে। একটু আধটু ফাঁকা বাড়িতে চুরি করলে আস্তে আস্তে হাতটা পাকা হবে। বলেছিলাম স্যার, বলেছিলাম আমার ছেলেটা যা ভীতু, এমনিতেই রাত্রে বেরোতে চায় না, তারপর দিনের বেলায় তো ধরা পড়ার পর ভয়ে আর চুরি করতে যায় না। আমি বললাম যা, রাত্রের বেলায় অন্তত যা, একটা ফাঁকা বাড়িতে গিয়ে চুরি করে নিয়ে আয়, দরকার হলে আমি তো সঙ্গে যাব। তা কি বলবো, সেদিন বললো তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। গিয়ে একটা ফাঁকা বাড়িতে ঢুকেছে, তারপরে একটু আওয়াজ হয়েছে, ভয়ে চলে এসছে, ভূতের ভয়ে। এইভাবে কি চুরি করা যায়? আহারে, এত ভালো একটা ছেলে, এখান থেকে কত সুন্দর প্রশিক্ষণটা নিল। তা বলছি বিশু চোর, তুমি কি ওকে পাইপে ওঠাটা কি শেখাওনি? পাইপে ওঠাটা শেখালে তাহলে তো একটু এত চুরি করতে পারতো ওই দিক থেকেও। আর শেখায়নি, ভালো করে শিখিয়েছি। এই সেদিন তো চুরি করতে গেছিল, দিয়ে পাইপ দিয়ে উপরে উঠলো, উঠে চুরি পুরি করার পর আমাকে ফোন, বাবা দুটো লোক পাঠাও, আমি নামতে পারছি না। পাইপ দিয়ে উঠতে শিখলো, নামতে শিখলো না, বলে ভয় লাগছে, দুটো লোককে পাঠাও, আমি ওপর থেকে কোলে কোলে নামবো। এইভাবে কি চুরি করা হয় বলুন? আরে চুরি করতে গেলে তো চটপটে হতে হবে, চালাক চতুর, চটপটে না হলে চুরি করবে কি করে? আমার ছেলে তাও আবার ওই শর্টপটে হবে, সারাদিন মোবাইল নিয়ে গেম খেলতে থাকে। সেদিন ফোন চুরি করছে একজনের, দিয়ে গেম খেলতে গিয়ে বসে গেছে ওখানে। নতুন ফোনে গেম খেললে কিরকম লাগে দেখছিল, ব্যাস ওখানেও ধরা পড়লো। ওহো, এই ছেলে তো মহা মুশকিল, একটা মোবাইল চুরি করতে গিয়েও ধরা পড়ে। তাই তো বলছি, কি বলবো। আরে মোবাইলটা নিয়ে গেম খেলার তোর কি দরকার ছিল? ওই লোকটা যখন জানতে পারে ওর পকেটে ফোন নাই, তখন শো শো বলে যখন চিল্লাছিল, ও আবার মোবাইলে তখন ইউটিউবে খুঁজে দেখছিল এখান থেকে কি করে পালানো যায়। আর তখনই ওই লোকজন এসে ওকে ধরে নেয়। কি আর বলবো, ভালো লাগছে না স্যার, একদম ভালো লাগছে না। দেখো বিশু চোর, কিছু তো আর করার নাই। এই তোমার ছেলের যা কথা শুনতেছি, সে যাই হোক, তুমি বলো তো এখানে তুমি কি জন্য এসেছো? বলছিলাম কি স্যার, ছেলেটাকে নিয়ে চিন্তায় আছি। তা আপনার এখানে বাইরে দেখলাম লেখা আছে প্রতারণাও শেখানো হয়, রাজনীতিবিদও শেখানো হয়। কি করে বড় রাজনীতিবিদ হওয়া যায় আর কি করে প্রতারণা শেখা যায়, বলছি দুটোর মধ্যে যে কোনো একটাই ওই ছেলেটারে চান্স করায় দেন না স্যার। নতুন বছরে তো এবার সেইটাই দিয়েছি, বাইরে টাঙিয়ে দিয়েছি। তা বলছি তোমার ছেলে তোমার সাথে এসছে, যদি এসে থাকে একটু ভেতরে ডাকো, ওর একটা ছোট্ট করে ইন্টারভিউটা নিয়ে নি। পটাই, এই পটাই, ভেতরে আয় তো, স্যার তোকে ডাকছে। তা এই যে পটাই, দেখতে তো একদম ভদ্রলোকের ছেলের মতো হয়ে গেছো। তাই এইসব প্রফেশনে ভদ্রলোকের ছেলের মতো দেখতে হলে চলবে না, একটু অন্যরকম হতে হবে। আমি কি করবো স্যার, ভগবান আমাকে এইভাবে পাঠিয়েছে, আমি সেরকম ভাবে হয়েই এসেছি। দেখো বাবা পটাই, ভগবান সবাইকে ওই ভদ্রলোকের মতো করেই পাঠায়। তারপর যখন বড় হয় নিজের প্রফেশন বেছে বুঝে ওই নিজের মতো তৈরি করে নেয়, বুঝতে পারলে? তারপর ওইসব কথা ছাড়ো। তা চুরি বিদ্যা শিখে তুমি কিছু করতে পারছো না কেন? দেখুন স্যার, বর্তমানে যা অবস্থা, সিসিটিভি ক্যামেরা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তার উপর প্রত্যেকটা বিল্ডিং এ নাইট গার্ড, চুরিটা করব কি করে? তারপর ধরা পড়লে একটা বিশ্রী নাম হয়ে যায় ছিচকে চোর। আমি ওইসব করতে চাই না স্যার। তারপর আমার যে প্রেমিকা আছে তারও পছন্দ না, সুতরাং এই লাইনে আমি আর থাকতে চাই না, যার জন্য লাইনটা একটু চেঞ্জ করতে চাই। বাবার সাথে কথা হয়েছে, এবার আপনি দেখুন আমাকে কোথায় কি মানাবে, সেই হিসাব করে একটা তৈরি করে দিন তো আমাকে। দেখেন স্যার, দেখেন ছেলের কথাবার্তা দেখেছেন, এ আজ কি চুরি করবে? না, ওর দ্বারা আর এইসব হবে না, আপনি অন্য কিছু একটা ব্যবস্থা করুন তো এর। তা শোনো রাজু চোর, বলছি কোটিখানিক টাকা হবে? তাহলে কিন্তু আমি ব্যবস্থা করে দিতে পারি তোমার ছেলের জন্য। 1 কোটি টাকা? স্যার অত টাকা পাবো কোথায়? দেখো রাজু চোর, আজকে 1 কোটি টাকা দেবে, 1 বছর পর প্রশিক্ষণ শেষে আমার এখান থেকেই ও চাকরিটা পেয়ে যাবে, মানে ওই রাজনীতিবিদের চাকরি। আর পেলেই ওকে আর দেখতে হবে না, তখন বছরে 50 কোটি টাকা ইনকাম করবে। আর আমাকেই গিয়ে স্যালাম ঠুকতে হবে, স্যার আমার লাইসেন্সটা একটু দেখবেন, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তাহলে ওই 1 কোটি টাকাই আমি দেব,
কিন্তু দেখবেন আমার ছেলেটা যেন ভবিষ্যতে ভালো একটা রাজনীতিবিদ হতে পারে, মানে ভালো বলতে কি, ওই পয়সা ইনকামের দিক থেকে ভালো। বলছিলাম বিশু চোরদা, আপনার ছেলে কতদূর পড়াশোনা করেছে? ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়ে নাই। ও স্যার, আমাদের এই রাজনীতিবিদের প্রশিক্ষণে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস থাকতেই হবে, না হলে ওকে নেবেন কি করে? দেখো বিশু চোর, এই নিয়ে আবার কেউ চিন্তা করে? অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ও আমি বের করে দেবো, ওই নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু ওই সার্টিফিকেটটা নিয়ে পরবর্তীকালে আবার কোনো সমস্যা হবে না তো? হে 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 হে, হাসালে বিশু চোর, সার্টিফিকেট তাও আবার নেতাদের? হে 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 হে, আজ পর্যন্ত নেতাদের সঠিক সার্টিফিকেট কেউ দিয়েছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার চিন্তাটা দূর করলেন। আমি তাহলে কালকেই ওর হাত দিয়ে 1,10,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওকে আপনার মনের মতন তৈরি করে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে বিশু চোর, তুমি ওকে নিয়ে আজকে বাড়ি চলে যাও আর কালকে পাঠিয়ে দাও। আর ও যখন আমার হাতে পড়েছেই, ওকে পাকি ভাবে একটা ওই বড় রাজনীতিবিদ যাতে তৈরি হতে পারে সেটা আমি দেখে নেব। ঠিক আছে স্যার, তাহলে আমরা আসছি। পটাই, চল বাড়ি চল। এই যে বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর যদি কোনো ছেলে পুলে থাকে একটু রাজনীতিবিদ, একটু ছিনতাইবাজ, একটু সিটিংবাজ যদি তৈরি করতে চাও, তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল গোলদার ইনস্টিটিউটে পাঠিয়ে দিও, তাহলে সবাইকে 1 বছরের মধ্যে তৈরি করে দেবো। তবে টাকাটা একটু নিয়ে আসতে হবে ভাই, ওই রাজনীতিবিদের জন্য 1 কোটি টাকা, ছিনতাইবাজের জন্য ওই 50,000 টাকা, আর প্রতারণার জন্য 50,000 টাকা। তাহলে ব্যাপারটা বোঝা গেল, চটপট করে পাঠিয়ে দিও। আর একটা জিনিস বলা আছে, অবশ্যই রুলিং পার্টিতে চাকরিটা দেবো বছরখানিক পর, সুতরাং কোনো চিন্তা নাই।